মায়াস এক্সক্লুসিভ কোচে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে তোমাদের যে ভিডিওটি নিয়ে এসেছি দশম শ্রেণীর সমাস। যদিও এইটে পড়েছো তোমরা, সমাস কিছুটা জানো, তাও দশম শ্রেণীতে তোমাদের যেভাবে সমাসটা রয়েছে বাংলা ব্যাকরণের, সেটি আজকে আলোচনার বিষয়। সমাস জানতে হলে সমাস কী, সমাসের প্রতিটি অংশ সম্বন্ধে জানতে হবে। তারপর আমরা সমাস কয় প্রকার সেই পর্বে যাব। আমরা যেমন সমাস কাকে বলে, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে মিলন বা পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে মিলন বা পরিণত হওয়াকে সমাস বলে। যদি এগুলো সবই তোমাদের বইয়ে রয়েছে, তাও একটু আলোচনা করলে তোমাদের পড়তে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে, সেই জন্য আলোচনা করছি। এরপর আছে সমাসের ব্যাসবাক্যটা কী, যেটা আমরা ভাগ করছি। যে বাক্য বা পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলে, বা বিগ্রহ বাক্য বলে, বা সমাস বাক্য বলে। যেমন নীল যে আকাশ, নীল আকাশ, কিন্তু নীল যে আকাশ, নীল আকাশটাকে ভাঙলাম, বা বিনা পানিতে জার, এই যে শব্দটা ভাঙলাম, এইটা হচ্ছে আমাদের ব্যাসবাক্য। যে বাক্য বা পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে আমরা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলতে পারি। এবার এই যে বাক্যটা, এর মধ্যে আমরা পূর্বপদ পাবো, পরপদ পাবো, সমসমান পদ পাবো ইত্যাদি। সমসমান পদ কোনটি? যে পদগুলির সমাস করা হচ্ছে সেই পদগুলিকে বলে সমসমান পদ। যেমন বিস্ময়কে আপন্ন, বিস্ময়াপন্ন, বিস্ময় এবং আপন্ন এই দুটি হচ্ছে আমাদের সমসমান পদ। যেমন বিনা পানিতে যার, বিনা পানি, এই যে কথাটা, তাহলে দুটোই হচ্ছে সমসমান পদ। এই সমসমান পদের আবার পূর্বপদ রয়েছে, পরপদ রয়েছে। পরপদ মানে উত্তরপদ। পূর্বপদ কোনটা? যেমন নীল যে আকাশ, নীল আকাশ, তাহলে প্রথম ভাঙলে কি আমরা পাচ্ছি? নীল, নীল শব্দটা পাচ্ছি। এই যে নীল পদটি, যেহেতু বাক্যে ব্যবহৃত শব্দ, যখন বাক্যে ব্যবহৃত হয় তখন আমরা তাকে পদ বলি। নীল পূর্বপদ, যেমন নীল আকাশ, নীল যে আকাশ, আর আকাশটা হয়ে যাবে আমার পরপদ বা উত্তরপদ। তাহলে সমাসে আমরা কী পেলাম? সমসমান পদ পেলাম। যে বাক্যটিকে আমরা ভাঙছি তাদেরকে হচ্ছে, যে পদগুলির সমাস করা হচ্ছে সেই পদগুলিকে বলছি আমরা সমসমান পদ। যেমন বিস্ময়কাপন্ন, বিস্ময়াপন্ন, কিংবা নীল যে আকাশ, নীল আকাশ, এই যে নীল আকাশ, এই শব্দ দুটি হচ্ছে সমসমান পদ। এটা পূর্বপদ হয় আর উত্তরপদ হয়। প্রথমটা পূর্বপদ আর শেষেটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। আর যেটা আমার একেবারে দুই বা ততোধিক পদ এক পদে যখন পরিণত হয়ে যাচ্ছে, যে পদটা নতুন গঠন হচ্ছে, তাকে বলবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন রথকে দেখা, রথ দেখা, বা বিনা পানিতে যার, বিনা পানি কথাটা, আর বিনা পানিতে যার, এইটা পুরো বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য। এটা যে পদ দুটোর আমরা সমাস করছি, বিনা এবং পানি, দুটোই সমসমান পদ। পূর্বপদটা হবে বিনা আর পরপদটা হবে আমার পানি। এবার আমরা আসছি সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। প্রায়শই দেয়, হয়তো 2 নম্বরের দিল, সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য, বা কোনো সময় একটা ছোট শূন্যস্থান পূরণও থাকতে পারে। সন্ধি হলো ধ্বনির মিলন। যেমন যুগযুক্ত অন্তর, যুগান্তর, এখানে যুগ গ যুক্ত অ মিলিয়ে গটা হয়েছে, এই অ, আর অন্তরের অ, দুটো অ মিলিয়ে আমার হয়ে গেল আ। তাহলে এখানে হচ্ছে ধ্বনির মিলন। আর সমাস হচ্ছে
দুই বা তার বেশি পদের মিলন। তাহলে এটা ধ্বনির মিলন, ওটা পদের মিলন। যেমন অন্য যুগ, যুগান্তর আমার পদের মিলন, বা বিনা পানিতে যার বিনা পানি, দুটো দুই বা তার বেশি পদের মিলন হচ্ছে। সন্ধি হলো দুটি ধ্বনির মিলন, আর সমাস হলো দুই বা তার চেয়ে বেশি পদের মিলন। এটা ধ্বনি, এটা পদ। সন্ধির শ্রেণী বিভাগ ধ্বনি ভিত্তিক, ধ্বনিকে আশ্রয় করে ভাগ। আর সমাসের শ্রেণী বিভাগ হচ্ছে অর্থ নির্ভর, অর্থ যেটা বোঝায়। সন্ধিতে বিভক্তি লোপ পায় না। আমরা জানি পদের সাথে যে সব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় সেটাই আমাদের হচ্ছে বিভক্তি। বিভক্তি শব্দ বা পদের সঙ্গে বসে। সমাসের অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদে বিভক্তির চিহ্ন লোপ পেয়ে যায়। এবার আমরা এসেছি সমাস কয় প্রকার ও কী কী। আমাদের সমাসকে মোটামুটিভাবে 9 ভাগে ভাগ করা হচ্ছে। দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু, অব্যয়ভাব, নিত্য সমাস, অলোপ, বাক্যশ্রয়ী সমাস। তাহলে কী কী বললাম? দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু, অব্যয়ভাব, নিত্য সমাস আর অলোপ, বাক্যশ্রয়ী, 9টা ভাগ করা হচ্ছে। দ্বন্দ্ব সমাস কি? যখন যে সমাসে দুই বা তার বেশি পদে কী হয়, পদ যখন একসঙ্গে সংগঠিত হয়, প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রদান করে। প্রত্যেকটি সমস্যমান পদ, সে প্রথমটা হতে পারে, পদও হতে পারে। যেমন রাম ও রহিম, রাম রহিম, দুটোরই অর্থ প্রাধান্য রইল। এইভাবে হয়। ও এবং আর, বা, কিংবা, অথবা এই দিয়ে কখনো সংযোজক করছি, অথবা বিয়োজক করছি, না যুক্ত করছি বাক্যটাকে, নাহলে বিয়োজক করছি। এর আবার কতগুলো ভাগ রয়েছে। যেমন অলোপ বা অলোপ দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পাচ্ছে না, বিভক্তি লোপ পাচ্ছে না, সমাসবদ্ধ হওয়ার পরও বিভক্তিটা থেকে যাচ্ছে, তাকে আমরা বলবো অলোপ দ্বন্দ্ব বা অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন হাটে ও বাজারে, হাটে বাজারে। দেখো কোনোটাই, হাটেও এ রইল বিভক্তি, আর বাজারেরও এই বিভক্তি রইল। মানে হাট কথাটা তার সাথে এই যোগ হয়েছে হাটে, আর বাজারে, বাজার কথার সাথে এই যোগ হয়েছে, দুটো বিভক্তি রয়ে গেল হাটে বাজারে। এবার আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। দুটির মধ্যে একটিকে বোঝানোর জন্য বিপরীতার্থক দুটি শব্দের মধ্যে যে সমাস হবে তা, যে ভুল বললাম, এটা যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচন পদ হবে, সমাসবদ্ধ পদরূপে গঠিত হবে, তাকে একশেষ দ্বন্দ্ব বলছে। যেমন বহুবচন হবে তুমি, আমি, সে, আমরা। এই কথাটা গেল আমরা, আমরাটা বহুবচন বোঝাবে। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচন বোঝাবে, তখন সেই সমাসবদ্ধ পদটি গঠিত হবে বহুবচনভাবে, তখন তাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব। তুমি, আমি ও সে, তিনটে মিলিয়ে হচ্ছে আমরা। তুমি ও সে দুটো মিলিয়ে হচ্ছে তোমরা। আমরা ছিল এক বচন, সব মিলিয়ে আমরা করলাম বহুবচন। এরপর আমরা যেটা আসবো কর্মধারয় সমাসে। যখন বিশেষ্যের সাথে বিশেষ্য পদের, কিংবা বিশেষণের সাথে বিশেষণের, কিংবা বিশেষ্যের সাথে বিশেষণের এরকম কোনো সমাস হবে, তখন তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। যেমন দেবর্ষী, যিনি দেব তিনি ঋষি, দেবর্ষী। কাঁচা ও মিঠে, কাঁচা মিঠে, এটা হচ্ছে কাঁচা এবং মিঠে, এটা আমরা জানি হচ্ছে বিশেষণ পদ, দুটো বিশেষণ মিলে কাঁচা মিঠে। আর যিনি দেব তিনি ঋষি, দেব আমার ঋষি, দুটোই আমাদের বিশেষ্য, বিশেষ্যের সাথে বিশেষ্য। এবার এর কতগুলো ভাগ রয়েছে। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ হয়ে যাচ্ছে তাকে মধ্যপদলোপী কর্মধার বলবে। ব্যাসবাক্যে যে মধ্যপদটা, যেমন সিংহাসন,
সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত মধ্যপদ ছিল, ওটা লোপ হয়ে গেল অর্থাৎ উঠে গেল, তখন আমরা তাকে বলবো মধ্যপদরূপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, যে কর্মধারার সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন তুষারের ন্যায় শীতল, তুষার শীতল, মিশির ন্যায় কালো, মিশ কালো। মানে যে কর্মধারয় সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের, সাধারণ ধর্ম হচ্ছে যেমন কালো, শীতল, এগুলো সাধারণ ধর্ম, পদের সমাস হচ্ছে তাকে উপমান কর্মধারয় সমাস বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় মানে ভুল হয়ে যেতে পারে। উপমিত কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসে উপমেয় পদের সঙ্গে, আগেরটা ছিল উপমান পদের সঙ্গে, এবার হচ্ছে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হচ্ছে সাধারণ ধর্মে কোনো উল্লেখ থাকছে না। আগেরটা যেমন সাধারণ ধর্মের উল্লেখ থাকতো, এটা সাধারণ ধর্মের উল্লেখ থাকছে না, তাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। যেমন পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। তাহলে আগেরটা হয়েছিল উপমান কর্মধারয় হয়েছিল উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়েছিল, আর উপমিত কর্মধারায় হলো, উপমিত কর্মধারায় আমরা পাচ্ছি উপমেয় পদের সাথে উপমান পদে, সেখানে সাধারণ ধর্ম থাকছে না। রূপক কর্মধারয় সমাস কি? যে কর্মধারয় সমাসে উপমেয় পদ এবং উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলব, মানে দুটোর মধ্যে অভেদ হচ্ছে মনরূপ মাঝি, মনোমাঝি, একটা ভেদ থাকবে না, অভেদ কল্পনা করা হবে, বা রূপ কথাটা আসছে, তখন আমরা রূপক কর্মধারা বলব। এবার আমাদের যেটা দরকার মাঝে মধ্যে দেয়, উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারার মধ্যে পার্থক্যটা কী? উপমান কর্মধারা কোনটা? উপমানবাচক পদ থাকবে, সাধারণ ধর্মবাচক পদ থাকবে, কিন্তু উপমেয় বাচক পদ থাকবে না। আর উপমিত কর্মধারা কোনটা? উপমেয়বাচক পদ থাকবে, উপমানবাচক পদ থাকবে, কিন্তু সাধারণ ধর্ম থাকবে না। উপমান কর্মধারার মধ্যে দুটি পদের একটি পদ বিশেষ্য, অপরটি বিশেষণ হবে, আর উপমিত কর্মধারায় দুটি পদই বিশেষ্য হবে। উপমান কর্মধারায় 3 নম্বরে আছে সাধারণ ধর্মবাচক পদের প্রাধান্য থাকবে, যেমন তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। তুষার হচ্ছে উপমানবাচক পদ আর এটা বিশেষ্য, আর ধবল হচ্ছে সাধারণ ধর্ম বা বিশেষণ। আর উপমেয়বাচক পদের, উপমিত কর্মধারা হচ্ছে উপমেয়বাচক পদের প্রাধান্য থাকবে, যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ উপমেয় বিশেষ্য পদ, আর সিংহ হচ্ছে উপমান বা বিশেষ্য পদ, এখানে কোনো সাধারণ ধর্ম থাকবে না। আমাদের আর একটা জেনে রাখা দরকার, উপমিত কর্মধারা, রূপক কর্মধারা। উপমিত কর্মধারা হচ্ছে উপমেয় পদ উপমান পদের মধ্যে তুলনা হবে, উপমেয় পদের প্রাধান্য থাকবে, আর রূপক কর্মধারা হচ্ছে উপমেয় উপমান পদের অভিন্নতা এক, এরম কল্পনা করতে হবে, উপমান পদের প্রাধান্য থাকবে। আজকে এই পর্যন্ত থাক, সব ভালো থেকো, ছুটি পড়ে গেছে, কিন্তু ছুটিটাকে কাজে লাগিও, অনেকটা সময় পাবে, পড়াশোনার মধ্যে থেকো, আর অতি অবশ্যই শরীরের যত্ন নেবে, প্রচুর জল খাবে, ভালো করে ফল খাবে, একটু রোদে বেরোবে না, বুঝে চলো, আর বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো, আর একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, খুব খুব ভালো থেকো। আজ এই পর্যন্ত, পরের দিন আবার আসছি।